আপনি যেটা বলছিলেন যে আমরা খালি ডিফেন্স নয়, এবার অফেন্সও আছে, এর মানেটা কি? ভারত তো আমরা জানি ভারত সবসময় যেই নীতিটা সবসময় মেনটেন করেছে যে আমরা কখনো কারোর দিকে অ্যাটাক করি না কাউকে, আমাদের যদি কেউ অ্যাটাক করে আমরা তার জবাব দিতেও ছাড়ি না। তাহলে এই ডিফেন্স আর অফেন্সটা নিয়ে আপনি এইটা কি বিষয়টা? আমি চিকেন স্ট্যাঙ্কের পার্সপেক্টিভে বলবো। বলুন। দেখুন, এখানে তো ভারতবর্ষের ওই যে পলিসি একবারে যতক্ষণ না অ্যাটাক হচ্ছি ততক্ষণ মানে সেটা না হোক, একটা ঘটনা ঘটবে তারপরে আমি অ্যাটাক করবো, সেই পলিসি থেকে কিন্তু ভারতবর্ষ বেরিয়ে এসছে। ভারতবর্ষ কিন্তু প্রোঅ্যাক্টিভ রিয়াকশন দেখাবে এখন, দেখাবে। ভারতবর্ষ যদি মনে করে যে একটা কোনো জায়গাতে এমন কিছু তৈরি হচ্ছে যেটা আমাদের ওপরে একটা অ্যাটাক করতে পারে বা আমাদের নিজেদের সমস্যা হতে পারে, থ্রেট আসতে পারে, ভারতবর্ষ কিন্তু ওই 11:59 অবধি অপেক্ষা করবে না, তার আগে অ্যাটাক করে দেবে, থ্রেট নিউট্রালাইজ করে দেবে, যেটাকে প্রোঅ্যাক্টিভ ডিফেন্স বলে। ভারতবর্ষ কিন্তু সেটা ওখানে কিন্তু পালন করবেই। এটা কিন্তু মানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখন পলিসি। আপনি আমাদের মিনিস্টারদের যদি কথা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওরা ওই কিছু ঘটবে তার সেইটা অবধি মানে অপেক্ষা করবে না। অপারেশন সিন্দুর কিন্তু পার্ট 1 অনেকটা কিন্তু সেরকম, যে এটা হয়েছে বলে ওটা করেছি তা না। ভারতবর্ষ মনে করেছে যে পাকিস্তানের বেশ কিছু জায়গাতে আবার টেররিস্ট ট্রেনিং ক্যাম্প তৈরি হয়েছে, আবার পেহেলগামে ঘটনা না হলেও হতো নাকি? পেহেলগামে হয়তো হতো, পেহেলগামে ঘটনাটা ট্রিগার করেছে। আপনি একটা জিনিস ভাবুন, আমরা কিন্তু বলছি অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। হ্যাঁ, সেটা তো বলা হয়। হ্যাঁ, কারণ ওই প্রোঅ্যাক্টিভিটিটা কিন্তু বজায় থাকছে। আমরা যে কোনো সময় আবার অ্যাটাক করতে পারি যদি মনে করি আবার একটা থ্রেট ওখানে কনসেন্ট্রেট করছে কোনো একটা জায়গাতে, ঠিক আছে? এবার আমি এখানকার অফেন্সের কথায় আসি। S-400 অ্যাট দ্য সেম টাইম অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ। ও একটা এরিয়াল থ্রেটকে আটকাতেও পারে, ও গিয়ে কোথাও গিয়ে কাউকে মেরেও দিতে পারে, ঠিক আছে? তো মানে ধরুন একটা ফাইটার এয়ারক্রাফট এলো, তাকে মেরে দিতে পারে। আমরা মেরেছি তো। অপারেশন সিন্দুরে আমাদের S-400-এর সবচেয়ে লংগেস্ট কিল হচ্ছে 332 কিলোমিটার দূরে গিয়ে মেরেছে। একদমই। হ্যাঁ, এবার তারপর হচ্ছে ব্রাহ্মোস, তারপর আকাশ নিউ জেনারেশন রয়েছে, আকাশ তীর রয়েছে, ঠিক আছে? ব্রাহ্মোস তো পুরোপুরি ব্রাহ্মোস তো ডিফেন্সের জন্য না, এরিয়াল ইন্টারসেপশনের জন্য। ব্রাহ্মোস তো মারতেই পারবে, সুতরাং এটা ব্রাহ্মোস একদম ডেফিনেটলি অফেন্সিভ। এবং ব্রাহ্মোসের এখন ব্যাপারটা হচ্ছে ব্রাহ্মোস হচ্ছে ব্রহ্মাস্ত্র, সত্যি কথা। ব্রহ্মাস্ত্র, হ্যাঁ, মানে আপনি মানে ফায়ার অ্যান্ড ফরগেট, আপনি একটা জায়গায় দেখে দিলেন, ওখানে কারোর ক্ষমতা নেই এখনও পর্যন্ত পৃথিবীতে কোনো এয়ার ডিফেন্সে যে ব্রাহ্মোসকে আটকায়, ঠিক আছে? তো সুতরাং ব্রাহ্মোস একদম মানে নিশ্চিত মৃত্যু যদি ব্রাহ্মোস দাগা হয় আর কি। তারপর আপনার ওখানকার এমনিতে তো 4টে গ্যারিসন রয়েছে, তাদের নিজস্ব আর্টিলারি, গান, তাদের আপনার নিজস্ব ফায়ার পাওয়ার, ফিল্ড ফোর্স সবই রয়েছে। অফেন্সের কনসেপ্টটা হচ্ছে যদি আমরা অ্যাটাক হই আমরা সঙ্গে সঙ্গে আমরা কাউন্টার অ্যাটাক করতে পারবো। আমরা শুধু নিজেদের আটকাবো সেটা নয়, আমরা সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাক করতে পারবো। আর সেকেন্ড হচ্ছে কাউন্টার অ্যাটাক না করেও আমরা যদি মনে হয় যে কোনো জায়গাতে একটা জায়গাতে থ্রেট কনসেন্ট্রেশন হচ্ছে, আমরা সেই জায়গাটাকে ডাইলিউট করে দিতে পারবো। ঠিক। সুতরাং অফেন্সের জায়গাটা এটাই। আচ্ছা, আনপ্রোভোকড অফেন্সের জন্য তো ওখানে কিছু রাখা হচ্ছে না, কিন্তু যখনই প্রোভোকড হবে কেউ তখনই আমরা অফেন্সিভ হব। তাহলে এই যে হিউজ কাজ একটা হচ্ছে, মানে মহাযজ্ঞ হচ্ছে, হ্যাঁ, মুরগির গলাকে কেন্দ্র করে শিলিগুড়ি করিডোর, তা আপনার মনে হয় কি মানে এইগুলো তো বিরাট মাপের কাজ হচ্ছে, বিরাট সংখ্যায় কাজ হচ্ছে, এরপরেও কি আরও কিছু করা জরুরি? মানে আদর্শ কৌশলটা কি হতে পারে? শুধু তো এই কাজ হচ্ছে তা নয়, আপনি যেমন বললেন তিস্তা চুক্তিটার একটা অস্ত্র হতে পারে, এই আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলির জন্য কাজ করা সেটা একটা বড় অস্ত্র হতে পারে, মানে বড় হাতিয়ার আমাদের কাছে। এছাড়া আর কিছু মনে হয় আপনার যেটা করা খুব জরুরি? ভারতবর্ষ যদি বাংলাদেশের সঙ্গে জমি বিনিময় করতে পারে, আমার এটা অনেক দিন ধরে মনে হয়েছে যে ভারতবর্ষ থেকে কিছু জমি, পশ্চিমবঙ্গ থেকে কিছু জমি বাংলাদেশকে দিয়ে ওই চিকেন স্ন্যাক করিডোরের ওখান থেকে কিছু জমি তার বদলে নিয়ে নিতে পারে জায়গাটাকে একটু চওড়া করার জন্য। আমি জানি না এটা কতটা প্র্যাকটিক্যাল একটা চিন্তা, ঠিক। হ্যাঁ, তবে এরকম জিনিস পৃথিবীতে অন্য দেশে
হয়নি এরকম না, জমি বিনিময় হয়েছে, তাদের নিজেদের সুবিধার জন্য হয়েছে। এখানে আমি যদি বাংলাদেশে সেরকম সরকার আসে, ধরুন ভারতবর্ষ সেরকম কিছুটা জমি সম্পর্ক যদি দুই দেশ সম্পর্ক তৈরি করতে হয়, পারে। সেটা। আর না হলে হচ্ছে যদি সেরকম সিচুয়েশন আসে যে যেখানে মনে হয় যে বাংলাদেশ ক্যান বি পোটেনশিয়াল থ্রেট, তাহলে আমরা বাংলাদেশে ওই জায়গা দখল করে নেব। সেটা ইন্ডিয়া যে কোনো সময় এখনই চাইলে করতে পারে, কিন্তু সেটা ইন্ডিয়া ইজ নট অ্যান অ্যাগ্রেসার। একদমই, কখনোই সেটা করে। হ্যাঁ, ভারতবর্ষকে যদি সেরকম প্রভোগ মানে বাংলাদেশ হ্যাজ বিকাম এ পার্মানেন্ট এনিমি এবং বাংলাদেশ ইজ এ কনস্ট্যান্ট থ্রেট, হোয়াই নট? এই যে চিকেন স্নেক এত বছর ধরে রয়েছে এবং এত বছর ধরে এত কিছু কাজ করা যায়নি, এর পিছনে কি রাজনীতি দেখছেন? রাজনৈতিক কারণে এগুলো করা যায়নি? অবশ্যই রাজনীতি এবং অস্বাভাবিক উচ্চাকাঙ্ক্ষা। আমি তো মানে একটা রাজনৈতিক দলের উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতায় রাজনৈতিক থাকা। দলের উচ্চাকাঙ্ক্ষা বা রাজনৈতিক দলের সুপ্রিমোর উচ্চাকাঙ্ক্ষা বলতে পারেন। কারণ আজকে আমরা যে মোদিজিকে দেখলাম যে পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পরে উনি যে প্রণামটা করলেন মাটিতে মাথা ঠেকিয়ে, সেটা শুধুমাত্র একটা রাজ্যের ক্ষমতায় আসার জন্য নয়, এটা গোটা ভারতবর্ষকে একটা বিরাট বড় বিপদ থেকে আমরা বাঁচিয়েছি এখানে সরকার বদলে। ইট ইজ নট অ্যাবাউট আওয়ার স্টেট, ইট ইজ অ্যাবাউট দ্য কান্ট্রি। মানে কি আশঙ্কা ছিল এই বিজেপি যদি না জিততো, কি হতো? বিজেপি না জিতলে যেটা হতো সেটা হচ্ছে যে নানা ইন্টেলিজেন্স ইনপুট আছে যে আপনার যে পোরাস বর্ডার আছে সেখান দিয়ে প্রচুর লোক ঢুকতো, দাঙ্গা হাঙ্গামা হতো, তার আভাস মানে আমাদের ইউনুস সাহেব আগেই দিয়ে গেছেন। হ্যাঁ, সাজানো ছিল, পুরো সাজানো ছিল সব কিছু, এভরিথিং ওয়াজ রেডি। আপনি থ্রেডগুলো শুনছিলেন না, 4 তারিখের পরে 4 তারিখের পরে 4 তারিখের পরে সবাই এক অর্কেস্ট্রেশনে কথা বলছে। এটা এখানে হতো, সিভিল ওয়ারের টাইপের একটা কিছু জিনিস হতো, লাগতো, এবং তারপর ভারত থেকে আলাদা হওয়ার জন্য একটা দাবি আসতো, বলতো প্লেবিসাইড করো, ইউনাইটেড নেশনসকে ইনভলভ করা হতো, হিউম্যান রাইটস কমিশনকে ইনভলভ করা হতো, ওরা তো এইসব জায়গাতে চলেই আসবে, বলো প্লেবিসাইড করো। আর প্লেবিসাইডটা কী হতো? জনগণের ভোটিং, যেভাবে একদিন ভোট হয়েছে, এবং ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ একটা ভোট করে, মানে ওরকম ভোটই আর কি, ভোট করে তার ভোটের রেজাল্ট নিয়ে ভারতবর্ষ থেকে আলাদা হয়ে চলে যেত। মারাত্মক কথা বলছেন। এবং ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেলে পশ্চিমবঙ্গ কী হতো আপনার নর্থ ইস্টের বুঝতে পারছেন? নর্থ ইস্টের সঙ্গে ভারতের কোনো যোগাযোগ থাকতো না। নর্থ ইস্টের গেটওয়ে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, থ্রেটটা এত বড়ই ছিল। আমরা যে আজকে এখানে শান্তিতে বসে কথা বলছি সেটাও হতো না। তাহলে চিকেন স্নেক নিয়ে মোটামুটি আমরা একটা খুব সুন্দর ধারণা পেলাম আপনার সঙ্গে কথা বলে। লাস্ট যেটা আপনার থেকে জানতে চাইবো যে চিকেন স্নেক সম্পর্কে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে হয়, সেটা কি দেবেন? বার্তা হচ্ছে চিকেন স্নেক নামটা শুনতে খুবই দুর্বল লাগে, কিন্তু আর চিকেন স্নেক নেই এটা আর। এটা ভার্চুয়ালি একটা ডাইনোসরের গলা হয়ে গেছে। মুরগির গলা বলছেন, ডাইনোসরের গলা হয়ে গেছে।